উপদেষ্টা পরিষদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনীর খসড়া চূড়ান্ত অনুমোদন অধ্যাদেশ জারি হতে পারে কাল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুলের বিবৃতি, দলটির বিচার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির। সংবিধান সংশোধনে ২-৩ বছর লাগতে পারে জানিয়েছেন আসিফ নজরুল। নতুন সংবিধান ও গণপরিষদে আপত্তি সালাউদ্দিন আহমেদের। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান জুলাই গণ অভ্যুত্থানের আহতদের। জুলাই শহীদদের মায়েদের জন্য অন্যরকম মা দিবস এবার, সন্তানের শোক গাঁথায় বেদনা বিধুর একটি দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ প্রণয়ন করা হয়। সে আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে কোনো বিধান ছিল না। তাই সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-কে সময়োপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজন। এমন প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজনের পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করতে বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এতে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল। শনিবার জারি করা অধ্যাদেশে বলা হয়েছে, এই আইন বা প্রযোজ্য অন্যান্য আইনে যা কিছুই থাকুক না কেন, যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠন এই আইনের ৩ ধারা উপধারা ২-এর অধীন কোনো অপরাধ সংগঠন করেছে, আদেশ দিয়েছে, চেষ্টা করেছে, সহায়তা করেছে, উস্কানি দিয়েছে, মদত দিয়েছে, ষড়যন্ত্র করেছে, সহযোগিতা করেছে অথবা অন্য যে কোনোভাবে সেই অপরাধ সংগঠনের সহায়তা করেছে, তবে ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে সংগঠনটির কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার। সেই সঙ্গে সংগঠনের নিবন্ধন বা লাইসেন্স স্থগিত অথবা বাতিল করার এবং এর সম্পত্তি জব্দ করারও বিধান রাখা হয়েছে। এই আইনের আওতায় সংগঠন বলতে যে কোনো রাজনৈতিক দলকেও বোঝাবে, পাশাপাশি দলের অধীনস্থ, সম্পর্কিত বা সংশ্লিষ্ট কোনো সংগঠন অথবা গোষ্ঠীকেও বোঝাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেছেন, বিএনপির দাবি আগেই মানলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর অবস্থায় অন্তর্বর্তী সরকারকে পড়তে হতো না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন মন্তব্য করেছেন তিনি। আশা করেন ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় সরকার বিষয়টি সতর্কতার সাথে মনে রাখবে। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদের পতনের জন্য গুম, খুন, জেল ও জুলুম সহ্য করে লড়াই করেছে, কিন্তু তাদের সেই দাবি এখনও অর্জিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, সে ব্যাপারেও সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চলাকালীন ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে সঠিক বলেও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া তন্ত্র তৈরি করেছে, তাই দলটির রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও সেইটি নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ এবং মাফিয়াতন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের উপর, এবং তারা যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে, নিজেদের রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে। এরপরও তার রাজনৈতিক ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। এটা একটা মাফিয়া পার্টি, এটা একটা মাফিয়া শক্তি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই।
আমরা শাহবাগে কেন যাব? আমাদের দাবিতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে দিয়েছি। আমি আশঙ্কা করছি যদি গণতান্ত্রিক যাত্রা মতে, গণতান্ত্রিক উত্তরণের পথ পরিক্রমায় যদি দীর্ঘায়িত কোনো পদক্ষেপ নেওয়া হয়, কৌশল অবলম্বন করা হয়, হয়তো সরকারকে বিব্রত হতে পারে সামনে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। সিইসি বলেন, গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে। জানান, বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। কাল গেজেট হলে কালই সিদ্ধান্ত। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার কমিশনারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান সিইসি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে শনিবার রাতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেবো। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বুঝছেন না? কালকে যদি হয়ে যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেবো। পুলিশের ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠন কোনো ধরনের অপরাধ করলে কঠোরভাবে দমন করা হবে। পুলিশের কোনো কর্মকর্তা বা অন্য সদস্য চাঁদাবাজি বা অপরাধ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোনো ধরনের ছাড় পাবে না। সকালে সেগুনবাগিচা ঢাকা রেঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা রেঞ্জের ডিআইজি জানান, সরাসরি তার সাথে কথা বলতে পারবেন ভুক্তভোগীরা। জনগণকে সেবাদানে ঢাকার প্রতিটি থানা হবে রোল মডেল। ঢাকার প্রতিটি থানা জনগণকে সেবাদানের রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। রেজাউল করিম বলেন, ঢাকার প্রতিটি থানা, ফাঁড়ি, জেলা পুলিশ সার্কেল অফিস সহ পুলিশের সব কার্যালয়ে অভিযোগ বক্স স্থাপন করা হবে। রেঞ্জের ৯৮টি থানার সেবা মনিটরিং নিজেই তদারকি করবেন বলে জানান তিনি। ঢাকার সব থানা হবে জনগণের। এ সময় রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত ৭২-এর সংবিধানে সংশোধনী এনে রাষ্ট্র পরিচালনা সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংবিধান সংস্কার আক্ষরিক নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী করতে রাজনৈতিক দলের ঐক্যমত্য থাকতে হবে। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিবাদ প্রথা বিলোপে একমত হলেও সংবিধান সংস্কার ও গণপরিষদ গঠন নিয়ে আলাদা আলাদা প্রস্তাব দেন। রিপোর্ট রিশান নাস্টুলার। একই সাথে পূর্বে যেটা বলেছিলাম, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ও সংবিধান সংস্কারের দাবি নিয়ে রাজধানীতে আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আলোচনায় সংবিধান সংস্কারের বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বক্তারা। সংবিধান সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, গণপরিষদ করে নতুন সংবিধান তৈরিতে প্রয়োজনীয় সময় লাগবে। তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রে গণতান্ত্রিক ধারাবাহিকতা রাখা সম্ভব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় আবেদনগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২ সংবিধান বহন করব? এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। জুলাই সনদে কি এত কিছুই থাকবে যেটা সংবিধানে ভিত্তি হবে? তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে। জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো এমনও হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল শুধু জিনিস রাখা সম্ভব হতে পারে। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় রেখে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজ করা যায়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো, এটাই আমাদের শক্তি হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, আমাদের একদম ১ নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো শব্দ, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি। ২৪-এর পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে, আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের
রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত। যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশের নাগরিক মর্যাদা, সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব, এর ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ, 24-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারি না। সবই তো ছিল, নো অ্যারেস্ট নো হ্যারাসমেন্ট ছিল, হাইকোর্টের পেপার। আমি দেখালাম তাকে, বললো যে ওটাই পর্যন্ত, আমাদের ক্ষমতা এই পর্যন্ত। সংবিধানকে আমরা যে জায়গায় মৌলিকভাবে নিতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক ঊর্ধ্বে, এবং সেই কারণে এটা জনগণের অভিপ্রায় কিংবা ইচ্ছার প্রকাশ হিসেবে হওয়া দরকার। সংবিধান মাত্রই জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, সেটা এই সংবিধানেও লেখা আছে। কাজেই সেই দিক থেকে জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সংবিধানের ফান্ডামেন্টাল সংস্কার করা সম্ভব নয়। নতুন সংবিধান তো প্রশ্নই আসে না। নতুন সংবিধান লিখতে গেলে তো অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতেই হবে, এমনকি ফান্ডামেন্টাল সংস্কার করতে গেলে ম্যান্ডেট নিতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি পূরণে রাজনৈতিক দলগুলো একমত না হলে আক্ষরিক সংস্কার কোনো কাজে আসবে না বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের সদস্যরা। একটা জাতীয় সনদ তৈরি যথেষ্ট নয়, জাতীয় সনদকে বাইন্ডিং করতে হবে। আপনাদের কোনো না কোনোভাবে আপনারা বিবেচনা করুন, ভাবুন, নিশ্চিত করুন, যাতে করে জনগণের আস্থাটা থাকে। এত বড় আত্মদানের পর যদি আমরা এই জায়গায় না আসতে পারি যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু আক্ষরিক অর্থে নয়, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা মানতে বাধ্য থাকবো। আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা বিষয় নয়। রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে নাগরিক সমাজের কাছে আপনার এই চুক্তিতে উপনীত হতে হবে। সমস্যাটা হলো ডেভিল ইন দ্য ডিটেলস, ডেভিল ইন দ্য ডিটেলস। আমরা অনেক কিছু নীতিগতভাবে একমত, কিন্তু যখন ডিটেইলে যাই তখনই কিন্তু সমস্যা। সংবিধান সংশোধনের কথা বলছি, সংবিধান হলো উইল অফ দ্য পিপল। তো পিপল কোথায়? রাজনৈতিক দল নিঃসন্দেহে অনেক জনগণকে প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দল সকল জনগণকে প্রতিনিধিত্ব করে না, আমাকে প্রতিনিধিত্ব করে না। তাই জনগণের মতামত ব্যক্ত করা, জনগণকে সোচ্চার হওয়া, জনগণের দাবি তোলা আজকে গুরুত্বপূর্ণ। আলোচনায় বক্তারা বড় ভলিউমের সংবিধান তৈরির পরিবর্তে মৌলিক সংস্কারের মাধ্যমে কার্যকর সংবিধান প্রণয়নের সুপারিশ করেন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। সকালে 3 দফা দাবি আদায়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গণঅভ্যুত্থানে আহতরা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন না করলেও জুলাই সনদকে হারিয়ে যেতে দিতে চান না। আহতরা বলছেন, তাদের জীবন থাকতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা আওয়ামী লীগকে ভারতের রাজাকার আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া রাজপথ ছাড়বেন না। এছাড়া গণঅভ্যুত্থানে আহতরা দাবি করেন, তারা রাজপথে অবস্থানকালেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি বলেও তারা জানান। আমার অথবা আমার ছেলের 14 থেকে 14.5 লক্ষ টাকা খরচ হয়েছে, সেটা ব্যাপার না। ব্যাপার হলো আমার ছেলে এখন সে বাথরুমে যেতে পারে না, সে হাঁটতে পারে না। আমিও গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে স্টক করেছি, আর ওই জায়গা আমার ভেঙে যায়। আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে আমলিকে। এরা শাপলা চত্বর খুন করছে, হত্যা করছে, বিডিআর পিলখানা হত্যা করছে, এই যে জুলাই যোদ্ধাদেরকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে হত্যা করছে। প্রকৃতপক্ষে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা জেলা উপজেলা বিভিন্ন থানা পর্যায়ের হাসপাতালে আসলে প্রকৃতভাবে সেটা হচ্ছে না, যেটা ফ্রি চিকিৎসা এবং সুচিকিৎসা, এটা প্রকৃতভাবে যেটা হয় সেটার জন্য সরকার জন্য তৎপর থাকে। আমরা জেলা উপজেলায় যোগাযোগ করতে পারবো না। এখানে আমরা আপনার শাহবাগে উপস্থিত হয়েছি, শাহবাগে আপনাকে আসতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে। এরপরে আপনি কি বলতে চান বলবেন। মা
অনন্য মায়া, মমতা ও আস্থার প্রতীক। মা সন্তানের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। মায়েদের সম্মান জানাতেই মা দিবস। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ সন্তানদের শোক নিয়ে বেঁচে থাকা মায়েদের জন্য এবারের মা দিবস অন্যরকম বেদনা বিধুর একদিন। এমন দুই মাকে নিয়ে আসমা আক্তার নুপুরের মা দিবসের প্রতিবেদন, ক্যামেরায় আল মাসুম সবুজ। সন্তানের কবর চোখের সামনে, এমন দৃশ্য ভাবতেই ভারাক্রান্ত হবে যে কেউ। আর যেই মা তার আদরের সন্তানকে নিজ হাতে সাজিয়ে গুছিয়ে শেষবারের মতো এই গ্রস্থানে ঘুম পাড়িয়ে রেখেছেন, সেই মায়ের রাতের ঘুম তো মৃত্যু যন্ত্রণার মতোই। এই সন্তানকে প্রতি রাতে ঘুম পাড়িয়েই বিছানায় যেতেন মা। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ রিদওয়ান শরীফ রিয়াদের মা তিনি। রাজধানীর উত্তরার অদূরে কামারপাড়া কবরস্থান আর নিজের বাসা, এই দুই গন্তব্যই এখন এই মায়ের সীমানা। রিদওয়ান শরীফ রিয়াদের ডাকনাম জয়। মা, বাবা ও বোনের আদরের জয় নেই, আছে তার প্রিয় সব জিনিসপত্র, যা এখন পরিবারটির কাছে স্মৃতির ক্যানভাস। হাতে পায়ে না, আমার ছেলের একদম মাথায় মেরে, আমার ছেলে ওখানে স্পটেড ছিল। আমার ছেলের একটা হাত একটা পা না থাকতো, জানে বেঁচে থাকতো, তাহলে মাদার্স ডে চকলেট দিত, দুই ভাই বোনে মিলে চুড়ি কিনে দিত, চকলেট, জুতা, অনেক কিছু। কোন মাদার্স ডে এলেই দুইজন করে করে আমাকে জিনিস দিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সক্রিয় ছিলেন জয়। ১৯ জুলাই শুক্রবার উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রাস্তায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাদের হামলায় মাথায় গুলি লেগে শহীদের তালিকায় যোগ হয় জয়ের নাম। এদিকে জুলাই আন্দোলনে শহীদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহানুল ইসলাম ফাইয়াজকে হারিয়ে শোকে পাথর মা ফারহানা দিবা। একমাত্র ছেলের বই খাতা, পোশাক আশাক আর ছবির অ্যালবামই এখন তার সঙ্গী। নাস্তার জন্য ডেকেছিলাম, ওঠে না, ফোনটা পেয়ে হঠাৎ উঠে গেল। নাস্তা টাস্তা করে 11:30 থেকে 11:30 দিকে বের হয়ে গেছে। বাবাই ফোন দিয়েছিল যে ফারহানের তো গুলি লেগেছে, আমি একটু সিটি হসপিটালে যাচ্ছি। দেশের জন্য ছেলে তার ফিরে পাবো না। জুলাই আন্দোলনে শহীদদের মাদের জীবনে মা দিবস হয়তো বহুবারই আসবে, কিন্তু কখনো আর হবে না সন্তানের মা বলে ডাক শোনার ভাগ্য। হত্যাকারীদের বিচারে হয়তো কিছুটা শান্তি পাবে শহীদদের মায়েদের আত্মা, তাই দ্রুত বিচারের দাবি তাদের। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব মা দিবসে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠিত ১২ জন সুনাগরিকের মাকে গৌরবিনী মা সম্মাননা ২০২৫ দিয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আর ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের যুগোপযোগী করে গড়ে তোলায় ৩৫ নারীকে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৩-২৪ দিয়েছে আজাদ প্রোডাক্টস। মা দিবস উপলক্ষে আয়োজিত এসব সম্মাননা অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। জন্ম জন্মান্তরের বন্ধনের নাম মা, নিষ্ঠুর এই পৃথিবীর এক নিঃস্বার্থ ভালোবাসার নাম মা। মমতাময়ী সব মায়ের স্মরণে রবিবার বিশ্ব মা দিবসে রাজধানীর রাও ক্লাবে গৌরবিনী মা ২০২৫ আয়োজন করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এবার ১২ জন গর্বিত মাকে সম্মাননা দেওয়ার অনুভূতি সন্তানদের মুখে। সে যে সম্মানিত হলো বা আমি যে তাকে সম্মানিত করতে পারলাম, আমি সেই জিনিসটা আমি আমার মাকে সরাসরি বলতে চাই। একটা প্রোগ্রামের জন্য যখন রেডি হয়েছি, মানে একটা বার হলো আম্মুকে জিজ্ঞেস করলাম ঠিক আছে এটা, তখন মনে হয় যে এই একটা জায়গা যেখানে আমরা এখনো ছোট আছি এবং এটাই থাকতে চাই। আজকে আমাদের ভাইদের যে সাফল্য এবং যার জন্য মা আজকে গৌরবিনী মা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন, তার জন্য আমার মায়েরই সবচেয়ে বেশি অবদান। আল্লাহর ইচ্ছা, আমার বাবারও অবদান ছিল। আমার বাবা বেঁচে নেই, বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। দেশের বিভিন্ন সংকট মোকাবেলায় মায়েদের অবদান স্মরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। আমি বহু অনুষ্ঠানে গেছি, ফার্স্ট টাইম
দিস কাইন্ড অফ অনুষ্ঠান থেকে আমার মায়ের কথা চিন্তা করতে খুব চোখে পানি আছে। আবার আপনাদেরকে ধন্যবাদ। আমি তাড়াহুড়োর মধ্যে আছি বলে অনেক কথা বললাম না। তো দেশের জন্য দোয়া করবেন। উই আর ইন কাইন্ড অফ ক্রাইসিস এখন ওভার হয়নি, আশা করি ওদের সরকারি ক্রাইসিস ওভার হবে। অনুষ্ঠান শেষে এবার 12 জন গর্বিত মায়ের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এদিকে প্রতি বছরের মতো এবারও সফল মায়েদের হাতে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড দিয়েছে আজাদ প্রোডাক্টস। ঢাকা ক্লাবের শামসুন এইচ চৌধুরী সেন্টারে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তুলে দেওয়া হয় 35 জন মায়ের হাতে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে শান্তি শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে দিনটি। জহুরুল হক জনির তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। 2500 বছর আগে নেপালের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী কাননে রাজা শুদ্ধোধনের স্ত্রী মহামায়ার গর্ভে জন্মগ্রহণ করেন মহামতি গৌতম বুদ্ধ। এরপর বুদ্ধগয়ার বোধিবৃক্ষের নিচে দীর্ঘ 6 বছর কঠোর সাধনার মধ্য দিয়ে 35 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেন তিনি। 80 বছর বয়সে একই দিনে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতেই মহাপরিনির্বাণ বা দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মাকে পরিশুদ্ধ করার পবিত্র দিন এটি। রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক মহাবিহারে সমবেত ভক্তরা সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান। বৈশাখী পূর্ণিমা আমাদের ত্রিস্মৃতি প্রচারিত বুদ্ধ জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব লাভ, এই ত্রিস্মৃতি প্রচারিত আমাদের এই বুদ্ধ পূর্ণিমা। সমগ্র বিশ্বের বুদ্ধদের কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র দিন এবং জাতিসংঘ কর্তৃক আজকের এই দিনটিকে বেশাক ডে হিসাবে সারা বিশ্বে পালন করা হয়। প্রার্থনা ছিল বিশ্বের সমস্ত মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, এই যুদ্ধ বিগ্রহ যাতে সবকিছু বন্ধ হয়ে যায়। বুদ্ধ পূজা, পিণ্ডদান, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, ধর্মশ্রবণ ও দান দক্ষিণা সহ নানা আয়োজন ছিল ধর্মরাজিক বৌদ্ধবিহারে। তথাগত বুদ্ধের অহিংসার বাণী প্রচার করার জন্য আমরা সেখানে চেষ্টা করেছি এবং আমি কামনা করি অশান্ত বিশ্বে তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এই কামনাই করি। সবাই ভালো থাকবেন, জগতের সকল প্রাণী সুখী হোক। এদিকে রাজধানীর বাসাবোর বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে কোনো উৎসবে পাশে থাকার কথা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও বিশৃঙ্খলার বিপক্ষে তার দেশ। In a world grappling with the scourge of violence and terrorism, and in a world riddled with environmental degradation and social stresses and strains, Lord Buddha's message of introspection, moderation and compassion reminds us of the power of empathy and peaceful coexistence. শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সহ 5টি উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে উৎসাহিত করতে প্রণোদনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন। তিনি বলেন, পুঁজিবাজারে অনিয়মে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তুলতে হবে। লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে মানুষের আস্থা ফেরানোর প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় না বা এরা রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন।
বাংলাদেশের এই বদলে যাওয়ার সময়ে চীনের আধুনিকায়ন অবদান রাখতে পারে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অভিন্ন ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায় বলে জানান তিনি। ব্রাজিলের একটি অভিজাত হোটেলে শি জিনপিং দেশ প্রশাসন বই বিষয়ক চীন বাংলাদেশ পাঠক সভায় এসব বলেন ইয়াও ওয়েন। চীনের কূটনৈতিক সৌহার্দ্য আন্তরিকতা উল্লেখ করে জানান, গত মার্চে চীন সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রাষ্ট্রপতি শির সাথে অনেক বিষয়ে একমত হয়েছেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, চায়না ইন্টারন্যাশনাল গ্রুপের প্রেসিডেন্ট তু চান ইউয়ান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার ধারণা দিয়েছেন। এই ধারণাগুলি ৩-০ বিশ্ব সম্পর্কে অধ্যাপক ইউনুসের দৃষ্টিভঙ্গি ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং পারস্পরিকভাবে শক্তিশালী। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, পরিকল্পনা হতে হবে সুদূর প্রসারী। দূরদৃষ্টি সম্পন্ন না হলে তাকে পরিকল্পনা বলা যাবে না। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রবিবার সিডাপ মিলনায়তনে একথা বলেন তিনি। জামাত আমির বলেন, পরিবেশ দূষণ আর জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে নিজেদের অবহেলায়। দেশের নদীগুলো ধ্বংস হচ্ছে, তাতে শুধু কি ভারতের দোষ? এমন প্রশ্ন রেখে জামাত আমির বলেন, নিজেদেরও দোষ আছে। দখল আর দূষণে শেষ হয়ে যাচ্ছে পরিবেশ প্রতিবেশ। তিনি বলেন, যারা দখল ও দূষণ করছে তাদের পেছনে গডফাদার আছে যারা রাজনীতিবিদ। সেমিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংসদ সদস্য পদকে অলাভজনক করতে হবে, তাহলে ক্ষমতার ইঁদুর দৌড়ে 12 আনাই কমে যাবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, পরিকল্পনা একটি কেন্দ্রীয় বিষয়। দেশ যেহেতু ছোট, মানুষ বেশি, তাই মাটির প্রতিটি ইঞ্চি যদি পরিকল্পনায় না আনা হয় তাহলে ভুগতে হবে সবাইকে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, যেসব উপদেষ্টা আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের চেষ্টা করছেন এবং জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের রক্ষার চেষ্টা করছেন, খুঁজে বের করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। দুপুরে পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নূর এসব কথা বলেন। অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজনের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা হয়েছে। গত 16 বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুট করেছে তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেন নূর। বলেন, আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ঝুলিয়ে রাখা হলে তা একসময় দেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের দাবি জানান তিনি। ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আগামী 15 মের বৈঠক বাতিল সহ 5 দফা দাবি জানিয়েছে স্টুডেন্টস ফর সভরেন্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ সমাবেশে বক্তারা এই দাবি জানান। তারা বলেন, এই বৈঠক বাতিল না করলে এমন আন্দোলনের ঢেউ উঠবে যা কেউ থামাতে পারবে না। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামানকে কমিশন থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা। ত্রিদেশীয় বিচ্ছিন্নতাবাদীদের সংগঠনের সাথে সরকারের কোনো পক্ষের বৈঠক হতে পারে না বলেও জানায় স্টুডেন্টস ফর সভরেন্টি। সংগঠনটির দাবি, বাংলাদেশ, ভারত ও আরাকানে বিস্তৃত ইউপিডিএফ এর মতো একটি ত্রিদেশীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের কোনো কার্যক্রম চলতে পারে না। যেই সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রকাশ্যে ঘোষণা করে স্বায়ত্তশাসন চায় এবং যেটা একটা প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনের সাথে বাংলাদেশ সরকারের জাতীয় ঐকমত্য কমিশন কিভাবে বৈঠক করে এবং তাদের রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার জন্য বৈঠক করে একই সাথে আগামী 15ই মে আবার বৈঠক করার ঘোষণা দেয়, সেইটা আমাদের বুঝে আসে না। অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশন এই সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক করার মাধ্যমে তাদের যে নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি, সেই দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে বীর যোদ্ধাদের স্মরণে শহীদ ও আহতদের সম্মাননা জানানো হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এই সম্মাননার আয়োজন করে স্বেচ্ছাসেবী ও সামাজিক জনকল্যাণমূলক সংগঠন সন্তান ও অভিভাবক ফোরাম। আঘাতের চিহ্নে জাগ্রত সংগ্রাম, নতুন সূর্যের প্রত্যয় শীর্ষক এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে আহত ছাত্র জনতা, শহীদদের পরিবার ও নাগরিক সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের অধিকার বিষয়ে আলোচনা সভা হয়। পরে শহীদ পরিবার ও আহতদের
মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি। আর কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কর্মী সমাবেশ হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে। উপজেলার বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ে ভুবনকুড়া ইউনিয়নে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিতে জনসাধারণকে আহ্বান জানান। হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা হয়েছে রাজধানীর একটি হোটেলে। এতে সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন কফিল উদ্দিন আহমেদ। বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি এম এ বাতেনকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক ও পরিবহন সেক্টরের মালিক শ্রমিক পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পরিচালনা করবে প্রকৃত মালিকরা। পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন তৈরি পোশাক মালিকরা। এটি হলে পোশাক খাত এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তারা। আসন্ন বিজিএমইএ নির্বাচন নিয়ে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচনী জোট ফোরাম আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। এই সময় রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন, আগে ৭,০০০ পোশাক কারখানা ছিল, এখন সে সংখ্যা ৩,০০০-এর নিচে নেমে গেছে। ঈদের আগে কোনো কারখানা বেতন দিতে পারবে না, এটি আর মেনে নেওয়া হবে না। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার জেলা ফুটবল দল। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক কক্সবাজার জেলা দল ১-০ গোলে কুমিল্লা জেলা দলকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা অনেক কঠিন বলে মন্তব্য করলেন টাইগারদের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে অধিনায়কের দায়িত্ব নেওয়ার সক্ষমতা আছে লিটন দাসের। প্রচণ্ড গরমের মাঝেও চলছে টাইগারদের অনুশীলন। পাকিস্তান সফর অনিশ্চয়তায়, তবে সিরিজ নিয়ে চিন্তার ভার বোর্ড কর্তাদের। ব্যস্ত শিডিউলে স্কিল প্র্যাকটিসের সুযোগ আসে কম। এবার সেই সুযোগ পেয়ে তা হাতছাড়া করতে নারাজ টিম টাইগার্স। এই সিরিজ থেকেই বাংলাদেশ দলের আর্ম ব্যান্ড লিটন দাসের হাতে। ব্যক্তিগত অপছন্দের কারণে লিটনকে অধিনায়কত্ব দেওয়ার সমালোচনা হচ্ছে মন্তব্য সালাউদ্দিনের। অলরাউন্ডার মিরাজ কেন নেই আর শান্ত কেন দলে, সেই ব্যাখ্যাও দিয়েছেন টাইগারদের সহকারী কোচ। বাংলাদেশের টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরো দেশেরই ক্যাপ্টেন, এটা আমাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকে অনেক অপছন্দ করেন, অনেকে হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে যায়, কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ, এটা অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ। যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণার বেলা যেই ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা হয়তো ঠিক মতো করে না, কিন্তু এদের টিমমেট, এদের টিমের লিডার হিসেবে তার যতটুকু করা তার চেয়ে বেশি হয়তো সে করে। টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে না, বাট মিরাজকে আমরা এখনো বলি না যে সে টি20 খেলতে পারে না। শেষ করব সংবাদ। ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে উপদেষ্টা পরিষদে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন, অধ্যাদেশ জারি হতে পারে কাল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুলের বিবৃতি, দলটির বিচার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির। সংবিধান সংশোধনে 2-3 বছর লাগতে পারে জানিয়েছেন আসিফ নজরুল। নতুন সংবিধান ও গণপরিষদে আপত্তি সালাউদ্দিন আহমেদের। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের। জুলাই শহীদদের মায়েদের জন্য অন্যরকম মা দিবস, এবার সন্তানের শোকগাথায় বেদনা বিধুর একটি দিন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।